সন্ধ্যা। ওকে, শুভ সন্ধ্যা। বর্তমানে কি লিখছেন? এই মুহূর্তে কিছুই লিখছি না আসলে, কারণ আমার লেখার পদ্ধতি খুবই আলাদা। মানে মানুষ যেমন সারাক্ষণ লেখে, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যে প্রতিদিন লেখে কিছু না কিছু। কেউ আছে প্রতিদিন কবিতা লেখে, কেউ আছে প্রতিদিনই হয়তো একটা উপন্যাস শেষ হলে আরেকটা উপন্যাস লিখতে শুরু করে। রুটিন করে লেখে। হ্যাঁ, রুটিন করে লেখে। আমার লেখার পদ্ধতি এরকম না। আমি একটা কবিতার বই, আমার যেমন 5টা মাত্র কবিতা, তার মানে 45 বছরে 5টা লিখেছি। তার মানে একটা বই 40টা কবিতা লিখতে আমার 10 বছর লেগেছে, প্রায় 10 বছর লেগেছে। হ্যাঁ, তো এই যে লেগেছে, এর অর্থ হলো যে আমি প্রচুর সময় নিয়ে লিখি। আর একটা হচ্ছে যে আমি একটা লেখার পরে আমি 1 থেকে 2 বছর বিরতি দিই। বিরতি দিই কেন? কারণ কি, যাতে আমার রিপিটেশন না হয়। কারণ আমি প্রথমে আগের লেখাগুলি ভুলে যেতে চাই। ঠিক আছে? আমি কিন্তু অন্যদের মতো লিখি না। মানে অভ্যাস হলো লিখলাম, অভ্যেসে কবিতা লিখলাম, ভাব আসলো লিখলাম না। আমি জানি আমি কি লিখতে চাই, মানে কিভাবে লিখতে পরিকল্পিত চাই। গোছানো একটা ভাবনা। হ্যাঁ, কিভাবে লিখতে চাই। আপনি মানে আমি অনেকে জিজ্ঞেস করি যে তুমি যে লিখলা, মানে তোমার লেখার মধ্যে কি আছে যা বাংলা সাহিত্যে নাই? তখন সে ওইটার জবাব দিতে পারে না। কেন পারে না? তার কারণ হচ্ছে ও জানে না আসলে কি লিখতে হবে, ও জানে না আসলে বাংলা সাহিত্যে কি আছে। তাইলে যে জানে না, তাহলে সে কি লিখবে? সাহিত্যটা কিন্তু সবসময় একটা একটা এক অর্থে আবিষ্কারের মতো। হ্যাঁ, মানে এখন কেউ যদি একজন হঠাৎ করে যে কি বলে বিজ্ঞাপন দেয় যে আমি একটা রেডিও আবিষ্কার করেছি, তাহলে লোকজন কি করবে? হাসবে, হাসবে না? বলবে এ তো মার্কনি বোহা একে আবিষ্কার করে বসে আছে, এখন তো আমরা রেডিও ফেলে দিয়েছি, আমরা ব্যবহারই করি না। ঠিক কিনা? তাইলে অনেকেই সংরক্ষণ করে রেখেছে। তাইলে এখন সংরক্ষণ করে হয়তো ঘরে সাজিয়ে রেখেছে। তো এখন আমরা কবিতা লিখছি, আমাদের দেশের মানে 90% লোক সেই ভাষায়, যে ভাষায় কবিতা লেখা হয়ে গেছে, এবং যা যা লেখা হয়ে গেছে তাই রিপিট করছে। আমি কি বোঝাতে পারলাম? কিন্তু প্রত্যেকে মনে করছে যে আমি নতুন কিছু লিখলাম। কেন সে ভাবছে? কারণ সে আর বাকিদেরটা পড়েনি। যারা পড়েছে তারা বুঝতে পারে যে এটা তো ওই জায়গায় আছে, এই লোক জানেই না যেটা আছে। তো কবিতার ক্ষেত্রে এই যে 90% মানুষ, এটা সাহিত্যের, কবিতার, উপন্যাস, গল্প, ছোট গল্প, সব কিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। মানে এগুলো সব মানে অদূর ভবিষ্যতে থাকবে গার্বেজ। মানে রিপিটেশনের পর রিপিটেশন, রিপিটেশনের পর রিপিটেশন। এগুলো তো পাঠকের মনোগ্রাহী হয় না। এখন মুশকিল হয়ে গেছে কি, আমাদের এখন পাঠকও তো পড়ে না। ফলে ও আচ্ছা পড়লো, ভালো লাগলো তো লাগলো, না লাগলে ফেলে দিল, মানে এরকম। হ্যাঁ, মানে এখন তো ওই পাঠকত্বটাই, মানে বুদ্ধদেব বসুর মতন পাঠকত্ব নাই, বা এই যে কি বলে সুধীন দত্তের মতন পাঠক তো নাই, জীবন দাসের মতো, রবীন্দ্রনাথের মতো পাঠক নাই। এবং এটা ভাবার ঠিক হবে না যে নজরুল খুব খারাপ পাঠক ছিল। একটা লোক যে নাকি আরবি, ফার্সি সব ভাষা জানতো, কবিতায় তার সময় যেখানে রবীন্দ্রনাথের কবিতা এবং ওই সময় যেসব রাবীন্দ্রিক যে ধরনের কবিতা ছিল, সেখানে নজরুলের কবিতা যে টার্ন নিল একটা নতুন ধরনের কবিতা, হ্যাঁ, সেই আমলে। তো তো ওইখান থেকে তাহলে বুঝতে হবে যে সে জানতো যে সে কিরকম কবিতা লিখবে। তার যে রবীন্দ্রনাথের মতো কবিতা লিখলে চলবে না, এটা সে জানতো। তো কাজেই এখন আমাদের এখানে কয়জন জানে যে সে যে তার মতো লিখছে না, মানে আমাকে কেমন লেখা লিখতে হবে, এটা আসলে ভাববার বিষয়। আমাদের নতুন করে ভাবতে হবে লেখকদের। এবং এটা আমি মনে করি যে এটা কেউ বলে না এইভাবে। আমি যেটা বললাম এটা কেউ বলবেও না, কেউ ভাববেও না। নতুন কথাগুলোই আসলে আমাদের দরকার। যে কেউ বলেনি সেই কথাগুলো আমরা আসলে শুনতেও পাচ্ছি না। শুনতে না পারার কারণ হচ্ছে যে আমাদের এখানে সচেতন পাঠক খুবই কম। এদের সংখ্যা ওই 2-3%, মানে 2-3% হচ্ছে সচেতন পাঠক, যারা বলছেন আপনার মতো করে বলছেন না হয়তো বা। সেটাও হতে পারে না, কিন্তু আমি বলছি যে সচেতন পাঠকের সংখ্যা কম।
ওই 2-4-5% পাঠক হচ্ছে সচেতন পাঠক, যারা পড়ে, যারা জানে, যারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। হ্যাঁ, ওইটা আমরা আমরা জানি যে কারা কারা খুব মানে প্রচুর বই টই পড়েছে, তারা যারা খবর টবর জানে, সাহিত্যের খবর, ইতিহাস জানে, এর ভূগোল জানে, এর জিওগ্রাফি জানে, তো আমরাও জানি। আচ্ছা ফরিদ ভাই, একটা কথা জিজ্ঞেস করি। আপনি তো পুরান ঢাকায় জন্ম, বেড়ে ওঠা, তো আপনার লেখায় আপনি কবিতা, গল্প, উপন্যাস সব ক্ষেত্রেই আপনার বিচরণ আছে। তো মানে পুরান ঢাকার যে গন্ধ বা ফ্লেভার আপনার লেখায় কিভাবে এসছে বা আসেনি, আসেনি। তার কারণ হচ্ছে যে এই যে কবিতায় তো আসেই নি, আর কবিতা তো এই যে মানে কবিতা তো আসলে এরকম অঞ্চল নির্ভর না। হ্যাঁ, ফলে কবিতা আসেনি। তবে আমি যে আমার আত্মজীবনী লিখেছি সেখানে পুরান ঢাকার প্রসঙ্গ আছে। আমি যে উপন্যাস লিখেছি সেটা তো পুরান ঢাকা বেজ করেই। হ্যাঁ, সেটার বিষয় এবং সেটার পাত্রপাত্রী সবই পুরান ঢাকা। নীলমাক্ষীর চোখ। তো মাক্ষী মানে হলো পুরান ঢাকার লোকের মাছি বলে না, মাক্ষী বলে। এই উপন্যাসটা আপনার কতদিন লেগেছে লিখতে? লিখতে লেগেছে 2 বছর, কিন্তু সেটা আবার মাথায় ঘুরেছে 3 বছর। মানে ওই যে আবিষ্কার করেছেন, ভেবেছেন? না, ভেবেছি মানে আমি কিভাবে লিখবো, আমি লিখবো কিভাবে, কি থাকবে না থাকবে। হ্যাঁ, যেমন এখন আমি লিখছি না, কিছু লিখছি না। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমি আমার উপন্যাস যেটা বেরোলো সেটা বেরোলো 2025-এ। আচ্ছা, 25শে ফেব্রুয়ারিতে বেরোলো, তার মানে 24শে জানুয়ারিতে আমার এটা শেষ হয়ে গেছে। জানুয়ারি আগে শেষ হয়ে গেছে, মানে ডিসেম্বরের মধ্যে আমার লেখা শেষ। তো 24 থেকে যে 25 এবং 26 সাল যাচ্ছে, আমি 1 লাইনও লিখি, ঠিক আছে। কিন্তু আমি এখন আমার একটা লেখা আমার মাথার মধ্যে চলছে, ঠিক আছে। আমার যেটা হয় যে আমি যখন লিখি তখন আমি একবারে লিখি, তখন আর কাটাকাটি হয় না। কিন্তু মাথায় লেখা চলে 2 বছর, আর যখন লিখি তখন আস্তে ধীরে লিখি, কিন্তু আমি একবারে লিখি, আবার খুব কাটাকুটি খুব একটা হয়। অনেকে যেমন বারবার কাটে, বারবার কাটাকুটি, মানে শুনি যে 14 বার ড্রাফট করেছে, এরকম 10 বার ড্রাফট করেছে করে। কিন্তু আমার সাধারণত সেটা কবিতার ক্ষেত্রে হয় না। আমি যখন লিখি একবারে লিখি, কাটাকাটি করি না। আপনার কোন ক্ষেত্রে মানে লিখতে আপনার স্বচ্ছন্দ লাগে? সবই লিখতে আমার যখন যেটা লিখি তখন আমি সিরিয়াসলি লিখি, আমি অনেক ভেবেচিন্তে লিখি যে আমি কি লিখতে যাচ্ছি। পাঠক হিসেবে কোনটা বেশি ভালো লাগে আপনার, কবিতা পড়তে না গল্প? আমি তো সব রকমের লেখাই, মানে সব রকমের লেখা বলতে আমি বলছি যে ধরেন আমি যখন মানে বই পড়া শুরু করেছি, আউট বই যেটাকে বলে, শুরু করেছি, সেইটা আমি শুরু করেছি কিন্তু দিয়ে আপনার উপন্যাস দিয়ে শুরু করেছি। তো উপন্যাস পড়তে এক সময় আমি মানে নন ফিকশন শুরু করেছি। নন ফিকশন বলতে মানে অন্যান্য সাহিত্যের, মানে বাংলা সাহিত্যের অন্যান্য লেখা, প্রবন্ধ, বিশেষ করে প্রবন্ধ পড়তে এক সময় কবিতা বিষয়ক প্রবন্ধ পড়ি। কবিতা বিষয়ক প্রবন্ধ পড়তে গিয়ে তারপরে কবিতা পড়তে শুরু করি। কবিতা পড়তে গিয়ে দেখলাম যে কবিতায় আমার মজা পেয়ে যাচ্ছে, তারপরে এই কবিতা লিখতে শুরু করেছি। হ্যাঁ, তো প্রথমে হয়তো ওইভাবে গদ্য লিখি, কিন্তু প্রবন্ধ লিখেছি আমি কিন্তু সারা জীবনই গদ্যের, আমার কিন্তু 2টা প্রবন্ধের বই আছে। হ্যাঁ, কিন্তু আমার যেটা হয় যে আমার কবিতার বই বাজারে পাওয়া যায় না, আমার প্রবন্ধের বই বাজারে পাওয়া যায় না। এই জন্য পাওয়া যায় না যে একবার ওইটা বেরিয়ে গেলে, শেষ হয়ে গেলে আমি আর ওইটার কোনো এডিশন করবো না, মানে আমার আর ওইটার ব্যাপারে আমার আগ্রহ থাকে না। সেই সব পাঠকদের তো হয়তো দরকার, কিন্তু আমার একবার যেটা হয় যে আমি যদি একবার কোনো বই বের হয়, যেমন আমার আত্মজীবনী বেরিয়েছে 2017-তে, হ্যাঁ, এবং এটা মোটামুটি 19 থেকে এটা বাজারে নাই, ঠিক আছে। কিন্তু এরপরে আমি আর এটার দ্বিতীয় এডিশন বের করি, ঠিক আছে। আমার একটা বইয়ের এডিশন বেরিয়েছে, আমার একটা অনুবাদ বইয়ের এডিশন, সেটা বেরিয়েছিল প্রথম এডিশন বেরিয়েছিল 1986-তে। 86-র পরে সেটা বেরিয়েছে বছর 5-6 আগে, সেটা দ্বিতীয় এডিশন। আপনারা ভাবেন কত বছর পরে, 1986 মানে
মানে মিড 80s-এ, হ্যাঁ আর এটা বেরিয়েছে 5 বছর আগে, ধরেন 2000 সালে, মানে অনেক বছর, 2020 সালে, 30 2020, 35 না না 45 বছর। 45 বছর, ওরে বাবা, মানে অর্ধ অর্ধ বছর পরে শতক। গিয়ে আমার মনে হয়েছে যে এটা রেশন হতে পারে। তা আমার ওই যে একবার রেশন বেরিয়ে গেলে এবং শেষ হয়ে গেলে আমার আর ওইটা বের করা হয় না। আমার পুরোনো কোনো তো এই যে মানে আমরা এখন তাহলে জানছি যে সচেতন পাঠকও আসলে নেই, যে আমরা না। এই জন্যেই কি লেখকদের এই যে দুর্বলতা, মানে রিপিটেশন লেখার, হ্যাঁ এটা হ্যাঁ, থাকছে বেশি এটা কারণ, আপনার এটা মনে এটা হয় কি? কারণ আমি বলি, একটা দেশে যখন মননশীল এবং সৃজনশীল চর্চার একটা খেয়াল করা যে 30-এর দশকে যখন কারা ছিল, বা 40-এর দশকে কারা ছিল, 50-এর দশকে কারা ছিল, মানে শামসুর রহমানের মতন কবিরা ছিল, আল মাহমুদের মতো কবিরা ছিল, সৈয়দ শামসুল হকের মতো লেখকরা ছিল, হাসান আব্দুল হক, আব্দুল জলিল ইলিয়াসের মতো লেখকরা ছিলেন। এরা সবাই একই সঙ্গে প্রচুর মানে ভালো পাঠকও ছিলেন। এতে পড়াশোনার লেভেল আরেক রকমের ছিল। আপনি এখনকার তরুণদের কয়জন আপনি ওদের লেভেলে ফেলবেন? একজন বললে হবে না। কয়জন কয়টা বই পড়ছে? 500 বই পড়েছে এরকম ছেলেপেলে পাওয়া যাবে এখন ইয়াং। ঠিক আছে, আগে যারা, আমি যাদের কথা বলছি বা আমাদের জেনারেশনে যারা আছে, তাদের এক একজনের বই পাঠ মিনিমাম 5000। হ্যাঁ, আমরা তো বলি বা আমাদের জানি সময় যে যারা, আমাদের সময় যারা পাঠক, তারা বা যারা লেখক, তারা তারা অন্তত 5-6 হাজার বই পড়েছে। কারণ এর এই যে ধরা যাক যে এই যে আমি মানে বলি, বই পড়ার মানে কোনো বিকল্প নেই। হ্যাঁ, ধরেন আমাদের বন্ধুরা যারা তুষার দাস বলি বা এই যে জুয়েল মাঝার বলি বা রাজু আলাউদ্দিন বলি বা আমাদের সমবয়সী যারা, সুব্রত আগাস্টিন বলি, এদের যে পড়াশোনা, এরা যে পরিমাণ বই পড়েছে, বা সাজ্জাদ শরীফ বলি, হ্যাঁ, আমি নিজের কথা নাই বললাম, তো আমাদের জেনারেশন প্রত্যেকে প্রতিদিন বই পড়ে না এরকম লোক পাওয়া যাবে না। মানে 365 দিনে 365টা বই পড়ে না এমন লোক পাওয়া যাবে না আমাদের জেনারেশনে। ও বগুড়া শেষ পর্যন্ত বই পড়েছে। তো যদি এরা বছরে 300 বই পড়ে থাকে, তাহলে 40 বছরে একজন বা 30 বছরে একজন কি পরিমাণ বই পড়েছে? হাজার হাজার। তো এই এখন এই যে বা বছরে তো আমরা 12টা বই স্পর্শ করতে পারি, মাসে একটা। আমাদের আমাদের এখানে সেটাই বলছি যে আমাদের এখানে এখন কেউ পড়ে না, কিন্তু আমাদের আমাদের যেহেতু পাঠের একটা অভ্যাস রয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের হয়তো পাঠটা কমে গেছে, অভ্যাসটা কিছুটা কমেছে, কিন্তু আমাদের এখনো, আমি তো এখনো বই পড়ি। মানে পরবর্তী সময়ে যে, আচ্ছা, একটা প্রশ্ন আছে আমার খুব জানার ইচ্ছা, যে আপনি এই যে দশক, যে কোন দশকের লেখক, এই দশকটাকে কিভাবে আপনি মূল্যায়ন এটা করেন? হলো, এটা হচ্ছে দুর্বলের আলোচনা। মানে একজন দুর্বল কবি বা দুর্বল লেখক, যে যে জানে যে বাংলাদেশে ধরা যাক সে পাতে দেওয়ার মতন লেখক হয়ে ওঠে নাই, তো দর্শক বিবেচনা করলে সে তাহলে দর্শক বানাবে, বানিয়ে বলবে এই দর্শকের মধ্যে আমি ওই 10 জন দশক লেখক থেকে আছে, এই লিখছি। 10 জনের মধ্যে আমি একজন। প্রত্যেকে তার মত তার তালিকায় নিজেকে শেষে রাখবে বা মিডিলে রাখবে, যে এখানে এই দর্শকে এমুক আছে, তমুক আছে, তমুক আছে, আমিও আছি। ফলে ও এক ধরনের আত্মতৃপ্তি লাভ করবে। এটা হচ্ছে তার ওই 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 সব লেখকের জন্য। প্রকৃত লেখকরা কি আর দর্শক ফর্শক হিসাব করে? হ্যাঁ, প্রকৃত আচ্ছা লেখকের ফরিদ ভাই, কবিতার এই যে শরীর বা কবিতার প্যাটার্ন যেটা, এটা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনবো। প্যাটার্ন বলতে আমি বলি আপনি, ধরেন যেমন আমি ওই যে বললাম যে রবীন্দ্রনাথ যে রকম কবিতা লিখতেন, তাকে নজরুল লিখতেন না। আবার একই সঙ্গে তাদের পরে যারা এসছেন, বুদ্ধদেব বসু, সতীন দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, 30-এর দশকে যারা এসছেন, তাদের কবিতা আলাদা। এবং তারা বলতে শুরু করলো যে আমরা আধুনিক কবিতা লিখছি। অর্থাৎ তাদের সময় থেকে যদি আমরা আধুনিক কবিতার পত্তন ধরি, গোড়া পত্তন ধরি, তাহলে এরপরে 40-এ যারা এসছেন, অরুণ মিত্র, নীরেন চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, এরা বাংলাদেশে আহসান হাবিব কিংবা সৈয়দ আলী আহসান, তারা, আবুল হোসেন, এরা 40-এর। এরপর শামসুর রহমানরা এসছেন, ওইখানে শক্তি চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষরা এসছেন, সুনীল গঙ্গোপাধ্যায় এসছেন, অলকরঞ্জন দাশগুপ্ত এসছেন, উৎপল কুমার বসুরা এসছেন। এখন এই যে দুই দিকেই কবিরা এসছেন, লিখছেন, কিন্তু এই যে ধাপে ধাপে কিন্তু কবিতা বদলাতে শুরু করলো। তার মানে 30-এর কবিতা একরকম ছিল,
50 কবিতা একরকম, 60 কবিতা একরকম, ঠিক আছে। কিন্তু 80-তে এসে আমি বলবো যে 80 দশকে এসে 80 এবং 90 পর্যন্ত যে কবিতা লেখা হয়েছে, এরপর আর কবিতা এগোয় নাই। এইটা একটা খুব এগোয় নাই গুরুত্বপূর্ণ কেন? কেন হিসাব এগোয় যে নাই? কারণ 80 90-এর দশকে পরে এসে আমরা আর 80 দশকে মনে এসে রাখতে পারছি না। আমাদের সময়ে বাংলা কবিতা একটা টান নিয়েছে, ঠিক আছে। বাংলা কবিতার ভাষা বদলে গেছে এই অর্থে যে আমাদের সময় আমরা কেউ এই তথাকথিত বিবৃতি প্রধান কবিতা লিখি নাই, ইমোশনাল কবিতা লিখি নাই। মানে আবেগে আপনি আমাদের কবিতা পড়ে আপনার কান্না আসবে না, আবেগে একটা লিখে ফেলবেন না। স্ফুলিঙ্গ ছিল তখন। আমাদের কবিতা হচ্ছে নৈর্ব্যক্তিক কবিতা, আমাদের কবিতা অনেক বেশি ইঙ্গিত প্রধান, সরাসরি না। সরাসরি না, কেউ এটা বলতে পারবে না যে এটা গরু নিয়ে লেখা। আমি কি বুঝতে পারলাম? এই কবিতাটা গরু নিয়ে লেখা, এই কবিতাটা হাতি নিয়ে লেখা। মানে একটি কবিতা মানে একটা গল্প না, বা একটি বিষয় না। একটা কবিতা একমাত্রিক না, এটা বহুমাত্রিক। এখন কিরকম বহুমাত্রিক? যে ও যে পড়বে তার মেন্টাল স্টেটের উপরে নির্ভর করবে ও কবিতাটা কিভাবে নিচ্ছে, এবং সে তার কবিতার মধ্যে সে নিজে অর্থ আরোপ করবে। কিরকম অর্থ আরোপ করবে আমি আপনাকে বলি। যেমন বঙ্গভঙ্গের সময়ে আমার সোনার বাংলা লেখা হয়েছে, তাই তো? ওটার সঙ্গে তো বাংলাদেশের কোনো সম্পর্কই নাই, বরং বাংলাদেশের এটা এক বিরোধী এই গান। তো কিন্তু বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা, তাই তো? আমি একটু পজ দিই না, তো তাই তো। এখন এই যে আমাদের সময়ে আমরা অর্থ আরোপ করলাম যে এই গানে হচ্ছে আমাদের দেশের রূপ এবং ইয়েকে ধরা হচ্ছে, আমাদের মাটিকে ধরা হচ্ছে এই গানে। তাহলে আমরা অর্থ আরোপ করলাম। আমরা এই মুক্তিযুদ্ধের সময় আমাদের নজরুলের কালার রইল হোক কপাট এই গান আমরা বাজালাম। কেন? আমাদের মনে হলো এই গান আমাদের গান, আমরা আমাদের অর্থ, আমরা এই পরাধীন আছি, এই জায়গা থেকে ওই ওই কালার রইল কপাট ওই গানের অর্থ আমরা তৈরি করলাম, তাই তো? তাইলে আমরা নতুন করে অর্থ তৈরি করি, একটা গানের মধ্যে অর্থ আরোপ করি। তো কিন্তু আমাদের এখানে কবি বলে দেয় যে তুমি কি বুঝতে পারছো আমার কবিতাটা কি নিয়ে লেখা? আপনি দেখবেন যে কবি একজন বলে দিচ্ছে, পড়বে, পাঠের পরে বলে দিচ্ছে, এই তুমি কি বুঝতে পারছো শিল্পী আমি কবিতাটা কি নিয়ে লিখেছি? কবিতাটা হচ্ছে গরু নিয়ে লিখেছি, বুঝতে পেরেছো? এই গরুটা হচ্ছে এরকম নদী পার হচ্ছে। এটা তো পাঠকের স্বাধীনতা, ভাবনার স্বাধীনতা, তার মানে হচ্ছে ওর মাইন্ডসেটের মধ্যে আছে যে কবিতা একটা একই রকম হবে, কারণ এইটা পাঠককে বোঝাতে হবে যে আমি কি লিখছি। হ্যাঁ, কিন্তু ও জানেই না যে কবিতা এখন এমন জায়গায় চলে গেছে যে কবিতা পাঠক নিজেদের মতন করে অর্থ আরোপ করবে, নিজের মতো করে অর্থ করে নেবে, অথবা তার কাছে একটা নতুন অর্থ নিয়ে হাজির হবে, হ্যাঁ, যা কবি ভাবে নাই। আমি কি বুঝতে পারলাম? ফলে একটা কবিতা যত বেশি বহুমাত্রিক হবে সেই কবিতা তত বেশি সার্থক। এই জন্য যেমন আমরা তো এই যে আবার রবীন্দ্রনাথকেই টানতে হচ্ছে, তার প্রেম, প্রার্থনা, প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা অনেক সময় কোট করি যে আমরা যখন মোবাইল ছিল না, ফোন করে প্রেম নিবেদন করা যেত না, তখন ওই কোটেশন চিঠিতে ব্যবহার করা হতো। মানে কবি কি লিখেছেন বড় কথা না, আমি কিভাবে নিচ্ছি ওটা, কিভাবে ব্যবহার করছি সেটি আসছে। তো এখন সেই জিনিসটি মনে হচ্ছে যে মানে এখন এই জন্য বাংলা কবিতা মানে একজন কবির কাজই হচ্ছে রবীন্দ্রনাথ কেন বড় কবি, কারণ রবীন্দ্রনাথ আগে যা লেখা হয়েছে তা রবীন্দ্রনাথ লেখেননি, রবীন্দ্রনাথের মতো করে লিখেছেন, তাই তো? জীবন দাসের মতো লিখেছেন, উনি রবীন্দ্রনাথের মতো লেখেননি, নজরুলের মতো লেখেননি, ঠিক আছে? তাহলে একজন বড় কবির কাজ হচ্ছে সে তার নিজের একটা স্টাইল তৈরি করবে, ঠিক আছে? ওই স্টাইল কেউ গ্রহণ করতে পারে, যেমন নজরুলের যে স্টাইলটা সেটা কেউ নেয়নি, গ্রহণ করেনি, ঠিক আছে? কিন্তু জীবন দাস স্টাইলটা অনেক গ্রহণ করেছে এই অর্থে যে জীবন দাসকে অনেকের প্রভাব জীবন দাসের প্রভাব অনেকের উপরে বাংলাদেশে পড়েছে, একদম শামসুর রহমান পর্যন্ত, আল মোহাম্মদ পর্যন্ত, এমনকি এই সময়ের অনেক কবির উপরে জীবন দাসের প্রভাব আছে।
মানে 80% কবির উপরেই জমিদার প্রভাব আছে। এই যে প্রভাব যে আছে, তার কারণ হচ্ছে যে তারা যে প্রভাবিত, এটা তারা জানেই না। হ্যাঁ, কেন জানে না এবার বলি। মানুষ যখন এই যে বাচ্চা থাকে, একটা বাচ্চা কি করে, বাবার হাত ধরে উঠে দাঁড়ায়, তারপরে মানে তার অগ্রজের হাত হাঁটতে ধরে শেখে। আঙ্গুল ধরে উঠে দাঁড়ায়, তারপর তার মতন করে হাঁটে, হ্যাঁ। তাকে অনুকরণ করে। তারপরে যখন বড় হতে থাকে, তারপর সে আর অনুকরণ করে না, এরপর সে নিজের ম্যানারিজম তৈরি করে, তার নিজস্ব কিছু ম্যানারিজম তৈরি হয়। কিন্তু আমাদের এখানে এই যে আমরা যে বড় হই, এই বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যখন সাহিত্য পাঠ করি, কবিতা পাঠ করি, উপন্যাস পাঠ করি, ওই কবিতা এবং উপন্যাসের যে প্রভাব আমাদের ভেতরে থেকে যায়। ফলে হচ্ছে কি, আমরা মনে করি যে শামসুর রহমান এরকম লিখছে, ফলে এরকম করে লিখছে কবিতাটা হবে, মানে ফরিদ কবির এরকম লিখছে, ফলে এরকম লিখলে কবিতা হবে। আমি কি মানে বুঝতে পারলাম? আমাদের নিজের মতো করে হাঁটতে শিখছি হ্যাঁ, না। না পড়ে যেমন আমরা ধরে বলে। নিচ্ছি যে আমাদের অগ্রযাত্রা এরকম করে লিখেছে, এরকম লিখলে সেটা কবিতা। হুম। ফলে ও ওর বাইরে যেতে পারছে না, ওর অজান্তেও যেতে পারছে না। ঠিক আছে, এই জন্য ওই প্রভাবের বাইরে গিয়ে নতুন কোনো নতুন করে কারোর কাছ আবিষ্কার থেকে করতে নতুন পারছে না। নতুন কবিতা আমাদের কাছে নাই। তাহলে আপনার মতে কি, মানে আমাদের শামসুর রহমান, আল মাহমুদ এই পর্যন্ত মানে আমি বলছি যে 80s পর্যন্ত, 80s এর অনেকে নতুন করে 80s লিখেছেন, হ্যাঁ, যারা নতুন কিছু বা নতুন কিছু 90 এর ভাষা, সময়ও মনে হয় 80-তে 90-এর দুই একজন, দু দুই একজন। একজন, তারপরে আর নাই। মানে এরপরে আমি বলবো যে ওইভাবে এরপরে কয়েকজন প্রতিভাবান কবি আছে, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটা ওইভাবে এখনো পর্যন্ত আমাদের কাছে ধরা দেয়নি যে তাকে আমরা আলাদা করে চিহ্নিত করতে পারি। ঠিক আছে, কিন্তু এই 80-তে দুই চারজন আছে যাদেরকে চিহ্নিত করা যায়, 90-তে এক দুজন আছে যাদেরকে চিহ্নিত করা যায়, কিন্তু তারপরে এটা এখনো চিহ্নিত করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে ওইটা ওইভাবে মানে নিজের কবিতাটা লেখা, সেইটা আমরা এখনো দেখছি না। মানে ওই বললাম যে সে সচেতন না। মানে আমাদের এখন যত জেনারেশন বেরোচ্ছে, মানে এখন যাদেরকে আমরা জেনজি বলছি, তারা আসলে এই প্রজন্মের মধ্যে পাঠের অভিজ্ঞতা তো কম, কারণ এদের যে পরিমাণ সময় তাদের মোবাইলে কাটে, আমাদের সময় তার চেয়ে বইয়ে হাত ওই দিতে সময় পারে না। মোবাইল, হ্যাঁ ওই সময়টা মোবাইল আমাদের বইতে ছিল। তো ন্যাচারালি যেটা হয়েছে যে আমাদের এখন এই প্রজন্ম জানেই না ওর আসলে কি করা উচিত, জানে না। আর এখানে মননশীলতার চর্চাও নাই। মানে আমি মননশীলতার চর্চা নাই এই অর্থে বলছি যে আগে যেমন কি হতো যে যারা সাহিত্য চর্চা করতে, বা যেমন নাটক, চিত্রশিল্পী, লেখক সবাই মিলে যেন একটা আড্ডা হতো বা বিনিময় আমি হতো। ওই একদম ওই ভালো কথা, জিনিসটা ভালো প্রসঙ্গ বলছেন। এখন আমাদের দেখি সময় না। যেমন চিত্রশিল্পী, এই মানে অভিনয় শিল্পী, নাচের শিল্পী, গানের শিল্পী, সবার সঙ্গে আমাদের একটা যোগাযোগ ছিল, আড্ডা ছিল। মানে এই যে বিনিময়টা, হ্যাঁ, আড্ডা ছিল। শিল্পের জন্য এখন তো 5 জন কবি মিলে একটা হলো দল। ফলে হচ্ছে কি, এবং ওইটা হচ্ছে নিজেরা মানে একই সময়ে টাইপের লেখা। হ্যাঁ, ওই তো একই সময় 5 জন মিলে একটা দল, একই সময় 5 জন মিলে আরেকটা দল, মানে একই সময়ের আসলে 5টা বা 10টা দল আছে, 10টা গ্রুপ আছে। তো ধরে নিচ্ছে একটা টাইমে, মানে ধরা যাক 0 দশকে 100 জন কবি আছে, 100 জন কবির আসলে 10টা গ্রুপ আছে, 10 জন কবি, 10 10 100, বা 20টা গ্রুপ আছে, 5 5 20 100। হ্যাঁ, এই 5 জনই এক একটা গ্রুপে আছে, 5 জন মিলে একটা পত্রিকা বের করে, 5 জন নিজেরা লেখালেখি করে, নিজেরা আলোচনা করে, এবং একই বৃত্তের মধ্যে থাকে, মানে একটা কুয়োর মধ্যেই থাকে তাদের, এবং এই কুয়া থেকে ওরা বেরোতে পারে না। আমাদের সময় কি হয়েছে, আমরা তো শক্তিদার সঙ্গে আড্ডা দিয়েছি, শামসুর রহমানের সঙ্গে আড্ডা দিয়েছি, সৈয়দ হকের সঙ্গে আড্ডা দিয়েছি, আখতারুজ্জামান ইলিয়াসের সঙ্গে আড্ডা দিয়েছি, হাসান আজিজুল হকের সঙ্গে আড্ডা দিয়েছি, অর্থাৎ আমরা আমাদের সিনিয়রদের সঙ্গে আড্ডা দিয়েছি। এমন একটা ব্যাপার যে কবিরা আবার হ্যাঁ, আমি বলছি যে আমরা নাটকে, আমাদের বন্ধুরা নাটক করেছে, সিনেমা করেছে, মানে আমি বলছি অভিনয় করেছে, গান করেছে, হ্যাঁ, ছবি এঁকেছে। তো আমাদের সঙ্গে এই যে আমাদের সমকালীন যারা আর্টিস্ট, বিশেষ করে এই কি বলে শিশির ভট্টাচার্য, তারপরে আপনার ওয়াকিলুর রহমান, কিংবা নিসার হোসেন, কিংবা শেখ আফজাল, এদের আমরা তো বন্ধু, খেয়াল করেন। হ্যাঁ, তো মানে এমনকি আমাদের যারা সিনিয়র আর্টিস্ট ছিলেন, যারা কাইয়ুম চৌধুরী, রফিকুল নবী, মনিরুল ইসলাম, শহীদ কবির,
এদের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল। মানে আমার 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 তো বাংলাদেশের 34 জন এমনকি আমাদের যারা সিনিয়র আর্টিস্ট ছিলেন, যারা কাইম চৌধুরী, রফিকুল নবী, মনিরুল ইসলাম, শহীদ কবির, এদের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল। মানে আমার 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 তো বাংলাদেশের 34 জন আর্টিস্ট আমার 34টি কবিতা নিয়ে ছবি এঁকেছে, ঠিক আছে। কিন্তু এখনকার আর্টিস্ট, এখনকার কবিরা চিন্তা কল্পনাই করতে পারবে না যে মনিরুল ইসলাম আমার 2টো পোর্ট্রেট এঁকেছেন। মনিরুল ইসলাম আর বাংলাদেশে কারো পোর্ট্রেট আঁকেনি নাই, কারণ উনি পোর্ট্রেট আঁকেন না। হ্যাঁ, এখন এই যে আমার পোর্ট্রেট এঁকেছেন, এটা হচ্ছে সম্পর্কের কারণে এঁকেছেন। আমি তাকে বলেছি মনির ভাই আমার পোর্ট্রেটটা এঁকে দিতে হবে। হ্যাঁ, মনির ভাইকে দিয়ে পোর্ট্রেট আঁকা এত সোজা, কারণ মনির ভাই পোর্ট্রেট আঁকতে উনি আমার পিছনে 2 দিন ব্যয় করেছেন। উনি 2 দিন ব্যয় করে একটা ছবি আঁকবেন, ওই ছবি 5 লক্ষ টাকা বেচবেন, ঠিক আছে। আমাকে দেখা হলে বলে, আরে তুমি তো আমাকে বিপদে ফেলে দিয়েছো, যে তোমার পোর্ট্রেটে গেছে, এখন লোকজন এসে ধরে আমাকে বলে, মনির ভাই আমার একটু আপনি ফরিদকে এঁকে দিচ্ছেন, আমারটা এঁকে দেন। তা আমি কি সবার টাকবো? হ্যাঁ, তো এখন আমাদের সঙ্গে সময় যে এই যে সম্পর্ক ছিল, এই সম্পর্কগুলির একজন যারা ক্রিয়েটিভ কাজ করে, তাদের আসলে সবার সঙ্গে সবার কমিউনিকেশন থাকতে হয়। আপনি দেখবেন যে সৈয়দ শামসুল হক সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন, গান লিখেছেন, প্রচুর গান লিখেছেন, দারুণ দারুণ সিনেমার গান। স্ক্রিপ্ট লিখেছেন, সিনেমার স্ক্রিপ্ট তখন তো লেখকরা বিজ্ঞাপনের জিঙ্গেলও লিখতেন। আমাদের এখানে এই যে কবি আছে, সে তার নিজের সময়ের কবির বাইরে, সে বাইরের আর কারোটা পড়ে না, এবং বুঝতেও পারে না যে কবিতা কোন পর্যন্ত এসে থেমেছে, তাকে কোথায় যেতে হবে। মানে আপনাকে তো আগে একটা মার্কিং করতে হবে যে বাংলা কবিতা এখন এই জায়গায় আছে, আমি এইখানে যাব। বাংলা উপন্যাস এই জায়গায় আছে। ধরেন আমাকে একজন ঔপন্যাসিক আমাকে একদিন একটা বই দিয়ে বললো, ফরিদ ভাই আমার উপন্যাসটা যদি পড়েন। তা আমি ঠিক আছে, পড়বো। তো তা আমি অনেকদিন এটা ভরিনি, কাজ করে নিই। তা উনি আমাকে মাঝে মধ্যে ফোন দেন, ফরিদ ভাই আমি এই উপন্যাসটা লেখার জন্য এত পরিশ্রম করেছি, এবং এত গবেষণা করেছি, হ্যাঁ, যে আমার ধারণা আমার মতন করে কেউ লেখে না। তা আমি ভাবলাম যে এতই যখন শ্রম দিয়েছে, নিশ্চয়ই একটা কিছু, মানে সে হয়তো চিন্তা ভাবনা করে লিখেছে। আমি পড়তে গিয়ে আমি 10 পৃষ্ঠা পড়তে পারলাম না। প্রথমত লেখা অত্যন্ত কাঁচা, তারপরে আমি 10 পৃষ্ঠা পরে আমি পুরো উপন্যাস বুঝে ফেললাম যে উপন্যাসটাতে কি আছে। এবং তাকে আমি বললাম কি, যে আপনি তো উপন্যাসটা এটা নিয়ে লিখেছেন, তো এটা শেষটা তো এরকম তো নাকি, না আর অন্য কিছু আছে? বলে না, এরকমই। আপনি পুরোটা শেষ করে ফেলছেন, আপনার জানেন আমি 10 পৃষ্ঠা পড়েছি। বলে তাহলে আপনি বুঝলেন কিভাবে? আমি 10 পৃষ্ঠা পরেই বুঝে ফেলছি, তা আমার তাহলে তো বাকিগুলো আর পড়ার দরকার নেই। তো এখন সেই লেখক পড়ে গেছে বিপদে, কারণ সে যখন স্বীকার করে ফেলেছে যে আমি যা বলছি তাই, তো এরপরে সে কিভাবে রিকোয়েস্ট করে? তা আমি 10 পৃষ্ঠার পরে আমি বললাম কি, আপনার তো আর পড়ার দরকারই নেই, আমি তো তাহলে বেঁচে গেলাম। আপনি পুরোটা পড়তে, সে খুবই রিকোয়েস্ট করলো যে না না, পুরোটা পড়েন, আপনি পুরোটা পড়ে একটা মন্তব্য করেন। আমি আর পুরোটা পড়তে পারলাম না। এখন কেন পড়তে পারলাম না? তার কারণ হচ্ছে সেও জানে না যে আসলে কি করতে। তো এর জন্য আপনার ভাবনা কি, যে কি করলে এই এটা তো আমার কোনো ভাবনা নেই, আমি শুধু আমার না একজন লেখকের নিয়ে একটা ভাববে। আমার তো বাংলাদেশের সাহিত্য আবিষ্কার করতে হবে। হ্যাঁ, বাংলাদেশের সাহিত্য কোন দিকে যাবে সেটা তো আমার নির্ধারণ করে দেওয়ার বিষয় না। আমার কাছে হচ্ছে আমার নিজের লেখা। ধরেন আমি যখন নিজে উপন্যাস লিখে গেছি, আমাকে অনেকে প্রশ্ন, মানে আপনি করেন নাই প্রশ্ন না, কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আপনি হঠাৎ উপন্যাস লিখেন কেন? ঠিক আছে, তা আমি বললাম যে আমি এই জন্য লিখেছি, কারণ আমি মনে করেছি যে আমি যেটা লিখেছি ওই উপন্যাসকে লিখে। বললো আচ্ছা, আপনি পুরান ঢাকা নিয়ে লিখছেন। আচ্ছা, আমি বললাম যে ওটা তো বিষয়, কিন্তু আমি কিভাবে লিখেছি ওইভাবে কেউ লেখে। কারণ আমার উপন্যাসটা, বাংলাদেশের উপন্যাস লেখা হয় তৃতীয় পুরুষে, আর নয় উত্তম পুরুষে, তাই তো? কিন্তু আমার উপন্যাস লেখা হয়েছে উত্তম পুরুষ এবং তৃতীয় পুরুষের 2টা ন্যারেশনে, ডাবল ন্যারেটিভ। এখন এটা আমি কেন করেছি? কারণ আমি একই নামে 2টা ক্যারেক্টার লিখেছি।
এটা বাংলা সাহিত্যের নতুন, কারণ ওই উপন্যাস সে দুইজন স্মার্ট শিল্পী আছে, কথার কথা বলছি। তাইলে এবার একই নামে দুটো ক্যারেক্টার আছে, ঠিক তো? একই নামে দুটো ক্যারেক্টার, একই উপন্যাসে আছে দুটো ক্যারেক্টার দুই রকমের, কিন্তু দুই রকমের বললেও দুইজন আসলে মিরর ক্যারেক্টার। মানে একজন যা হতে চায় আরেকজন তা হয়, আরেকজন হয় না। মানে ডিফারেন্স ইজ দিস। মানে একজন ভেতর, আর মানে দুইজনই রবীন্দ্রনাথ। এ রবীন্দ্রনাথ হতে চাইছে কিন্তু এ হয় নাই, এ রবীন্দ্রনাথ হয়েছে। এখন মুশকিলটা হচ্ছে যে এর কেন করলাম আমি এটা? আমি করলাম, আমি দেখতে চাইলাম যে মানুষ পড়তে পড়তে যখন এই মানে কি বলে ক্যারেক্টারের মধ্যে সে ঢুকবে আর দেখবে যে এই ক্যারেক্টারটা ব্যর্থ হচ্ছে, যা হতে চাচ্ছে সে ব্যর্থ হচ্ছে, ফলে হবে কি ওর প্রতি সিম্প্যাথাইজ, ফলে ও যা হতে চাচ্ছে যখন দেখবে সে এ হচ্ছে না কিন্তু আরেকজন হচ্ছে, ও যখন সাকসেসফুল হবে তখন ওর প্রতি মানুষ, পাঠক ওর প্রতি ওর আকর্ষণ থাকবে না, আকর্ষণ থাকবে ওর প্রতি। ফলে লোকজন চাইবে যে বেটা ও রবীন্দ্রনাথ হলো না কেন, কেন ও রবীন্দ্রনাথ হলো। আমি কি বুঝতে পারলাম? মানে পাঠকের মাথায় একটা মানে তার মানে হ্যাঁ, তার মানে আমি চেয়েছি যে পাঠক পড়তে পড়তে ও নিজেই আবার ঢুকে যাবে ক্যারেক্টারের ভিতরে, ঢুকে গিয়ে ও চাইবে যে তুই রবীন্দ্রনাথ হ, ও যাতে দিতে না পারে। ফলে যেহেতু উপন্যাস আমি লিখতেছি, হ্যাঁ, তখন সে ভাববে কি এই রবীন্দ্রনাথ হওয়া উচিত ছিল, আর এই শালা ভিলেন, এ ওর সব ও গ্রাস করে ফেলল। ঠিক আছে, ফলে ও হয়ে গেল ভিলেন, পাঠকের দৃষ্টিতে ও হয়ে গেল ভিলেন, আর ও হয়ে গেল নায়ক। কারণ মানুষের কাছে নায়ক হচ্ছে সেই যে ট্র্যাজেডিক, যার জীবনে ট্র্যাজেডি ঘটে, যে লুজার ঠিক আছে, আর যে যার প্রাপ্তি ঘটে সে আর নায়ক থাকে না। ঠিক আছে, তা আমি এই হচ্ছে আমার ক্যারেক্টার, এই হচ্ছে আমার দুই মুসাফিরের গল্প এটা। ঠিক আছে, এটার আধারটা পুরনো ঢাকার, মানে গল্পটা পুরনো ঢাকার, গল্পটা একটা সিম্পল গল্প। ঠিক আছে, কিন্তু আপনার স্টাইল, হ্যাঁ, এবার আপনার মত, হ্যাঁ, আমি বলতে চাইছি আমার স্টাইল, এবং আমি বলতে চাইছি যে আমি দুটো ক্যারেক্টার খেলবো, যে ক্যারেক্টার এবং পাঠককে নিয়েও খেলবো, যে পাঠককে আমি ওকে একটা ট্রাভেলের মধ্যে ফেলবো। ও চাইবে এ রবীন্দ্রনাথ হোক, কিন্তু হবে ও, কিন্তু ও এর ভেতরে ঢুকে পড়বে, ঢুকে ও চাই 10 পৃষ্ঠা পড়ে আর রেখে দিতে পারবে না। না না, কারণ কি ও কোন দিকে যাচ্ছে, কারণ একই সঙ্গে দুইটা এক নামের মানুষ এক্সিস্ট করতেছে, একজন আরেকজনকে খুঁজতেছে, ও তো দেখতে চাইবে ওর এদের দেখা হয় কোথায়। মানে এরা তো জানতে পারতেছে যে একই সময় দুইজন স্মার্ট শিল্পী আছে, তো একজন স্মার্ট শিল্পী আরেকজন স্মার্ট শিল্পী খুঁজতেছে, কারণ একজন আরেকজনের উপরে প্রভাব বিস্তার করছে তো। ঠিক আছে, তো যেহেতু করছে সে তো একজন আরেকজনকে খোঁজে। এখন এই কারণে শেষ পর্যন্ত পড়তে হবে, শেষ পৃষ্ঠা পর্যন্ত, যে ওদের দেখা হলো কি না। ঠিক আছে, কিন্তু দেখা হোক বা না হোক, দেখা হওয়াটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি এর ভেতর দিয়ে আমি কি বলতে চাই না। ঠিক আছে, ফলে আমি কেন এটা করলাম, কারণ কি আমি মনে করেছি যে এইভাবে কোনো উপন্যাস লেখা হয়নি। আমি বোঝাতে পারলাম আপনাকে? আমি যখন উপন্যাসটা লিখতে গেছি তখন আমি মনে করেছি যে আমাদের দেশে এখন পর্যন্ত উপন্যাসে গল্প প্রধান উপন্যাস, কিন্তু যে পৃথিবী থেকে গল্প উঠে গেছে, তো পৃথিবী এই যে গল্প উঠে গেছে আজকে থেকে তো না, কাফকার থেকেই। কাফকার মেটামরফোসিসের গল্পের শুরুটা কি, যে গ্রেগর সামসার ঘুম ভাঙলো, সে দেখলো সে পোকা হয়ে গেছে, পোকা হয়ে গেছে। ঠিক আছে, এখন পোকা হয়ে যাওয়ার ফলে কি হলো, সে আস্তে 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 তাকে সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে শুরু করলো। ঠিক আছে, এবং পরিবার থেকে সে একটা পরিবারে তার যে গুরুত্ব, এটা কমতে কমতে শূন্য হয়ে গেল, কারণ পোকার কোনো গুরুত্ব নেই, একটা সে ইনসেক্ট হয়ে গেছে। তো আমি বলতে চাচ্ছি যে সেই কাফকা আজকের লেখক, সে এত বছর আগে, এমনকি পিটার বিক্সেলরা যে গল্প লিখেছে সেই গল্পের মধ্যে একজন, প্রতিটি গল্পে তার 1 থেকে 2 জন ক্যারেক্টার, বেশিরভাগ গল্পে 1টা কি 2টা ক্যারেক্টার, এবং ওই ক্যারেক্টারগুলি আপনার না, হ্যাঁ, মানে আমরা যে ধরনের গল্প বলি সেরকমের গল্প না, মানে সবাই কথা বলছে বা সেরকম গল্পই না, মানে ওইখানে গল্পের চাইতে ভাবনা, গল্প নাই। তো এই যে ভাবনা,
আমাদের আমাদের এখানে এখনো পর্যন্ত মানে উপন্যাস, লেখক হলো ভাবনাকে বুনছে, হ্যাঁ আমাদের এখানে এখনো উপন্যাস পড়ে আছে গল্পে, বলে আমি না অনেক সুন্দর একটা গল্প গল্প লিখেছি। শোনাচ্ছে। হ্যাঁ, গল্প তো বহুভাবে চলে গেছে, আপনি তাহলে কি লিখলেন নতুন? হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি নতুন নতুন কি দিলেন বাংলা সাহিত্যকে? আপনি নতুন দিতে না পারলে আপনার আপনার লেখা টিকবে না, মানে সিম্পল। নতুন স্টাইল দিতে হবে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, যদিও অনেকখানি চলে এসেছে, যেমন আবার কবিতায় ফিরছি। হুম। কবিতায় ফিরছি যে কবিতার যে আপনি প্যাটার্ন নিয়ে বলেছেন, কিন্তু আহ, কবিতা তো সাধারণত দুই রকম দেখা যায়, যে অনেক ভারী ভারী শব্দ দিয়ে ভাব প্রকাশ, আবার পূর্ণেন্দু পত্রী যেমন খুব সহজ কথায় মানে পাঠকের ভেতরে আলোড়ন তুলেছে। আমি বলি মানে আমি বলি বিষয়টা, আপনি কি ভাষায় লিখছেন সেটা তো বিষয় না। শোনেন, জিনিসটা হচ্ছে যে আমি গান দিয়ে বুঝি আপনাকে, গান দিয়ে বোঝাই। কিছু গান আছে ধরেন আধুনিক গান সবাই শোনে, সিনেমার গান সবাই শোনে, এর শ্রোতা বেশি থাকে। হুম, হ্যাঁ, এখন যত শ্রোতা একটা সিনেমার গানে হবে, একটা আধুনিক গানে হবে, একটা ব্যান্ড সঙ্গীতে হবে, রবীন্দ্রনাথের গান তার চাইতে কম লোক শুনবে কম লোক শুনবে। নাকি? হ্যাঁ, তার চাইতে কম লোক শুনবে নজরুলের গান, কারণ নজরুলের গান অনেক বেশি রাগ প্রধান গান, ঠিক আছে? তার চাইতে কম শুনবে অতুল গজল প্রসাদ। বা অতুল প্রসাদ, তার চাইতে কম শুনবে লালন, কিংবা তার চাইতে কম শুনবে। এবার আমি যদি ক্লাসিকের দিকে যাই, আমি ফোকে না যাই, ক্লাসিকের দিকে যাই, যে সঙ্গীত তো ক্লাসিক দিয়ে শুট, মানে ক্লাসিক হচ্ছে সঙ্গীতের একদম শেষ স্তর, মানে উঁচু স্তর, হ্যাঁ, যেখানে নাকি বাণী থাকে না, শুধু রাগ থাকে, সুর থাকে, মানে বেগম আক্তার, হ্যাঁ এই যে ভীমসেন যোশী, কিংবা বড়ে গোলাম আলী। তা এখন বড়ে গোলাম আলী খারটা তো ওখানে তো কোনো নাই, বাণী নাই, হুম, ওখানে শুধু গলার কারুকাজ আছে। এখন তাইলে ওটা তো শুনবে, মানে যেটাকে ক্লাসিক্যাল বলি, ঠিক আছে? সাধারণ শ্রোতা ওটা তাইলে শুনবে। তাইলে এই কবিতারও এইরকম। এবার কবিতা, আপনার বড় শিল্পী কে, বড়ে গোলাম আলী নাকি এই যে কি বলে কুমার বিশ্বজিৎ? আমি কি বোঝাতে পারলাম? সুন্দর হ্যাঁ, তাহলে ব্যাখ্যা। আপনি কি সাহিত্যের এই, কি বলে ডলি সাহিত্যনী হইতে চান? হ্যাঁ, নাকি আপনি বড় গোলাম আলী খান হইতে চান, ভীমসেন যোশী হইতে চান? নির্ভর করবে আপনার টার্গেট কি, আমি কি হইতে চান। আমি কি এই যে বেশি লোককে আমি কি এই যে নিহারঞ্জন গুপ্ত হতে চাই, হ্যাঁ, নাকি আমি এই যে কি বলে এই, বঙ্কিম হতে চাই বা মানিক হতে চাই, কিংবা এই কি বলে তারাশঙ্কর হতে তারাশঙ্কর চায়। হতে চাই? তা আপনি নির্ভর করবে যে আপনি কোন লেভেলের হইতে চান, তার উপর আপনার হওয়া নির্ভর করবে। এখন আমাদের দেশে বেশির পাঠকের কাছে যে যায়, সে মনে করে সে বড় লেখক না, সে তত ছোট লেখক যে যার লেখা বেশি লোকে পড়ে। মানে কি যেন হয়, কেউ যদি রবীন্দ্রনাথের নাম সবাই জানে, কিন্তু রবীন্দ্রনাথ সবাই পড়ে না। পড়ে না। রবীন্দ্রনাথের নাম সবাই জানে মানে রবীন্দ্রনাথ জনপ্রিয় না। আমি কি বুঝতে পারলাম? না, রবীন্দ্রনাথের না, গান হয়তো কিছু বেশি লোকে শোনে, হুম। যারা গান শোনে তাদের খুব সামান্য অংশ কবিতা পড়ে। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছই কজন পড়েছে কয়জন সেটাই পড়েছে? তো আমার হ্যাঁ, মনে হয় না। সন্দেহ আছে গল্পগুচ্ছই তো কয়জন পড়েছে। বৃহৎ একটা হ্যাঁ, কাব্যগ্রন্থ আচ্ছা, তার আমার মনে হ্যাঁ, হয়। অবশ্যই অবশ্যই। কি মানে দারুণ! আপনি ভাবেন ওই সময় বসে একটা লোক কঙ্কাল নামে একটা গল্প লিখতেছে, এত আপনি ভাবেন, আমার মনে হয় যে প্রত্যেকটা কবিতা ইভেন আপনি ভাবেন যে সমাপ্তির মতন একটা গল্প লিখতেছে, চিন্তাই করে যায়। একটা মৃন্ময়ীকে নিয়ে, একটা গ্রামের গল্প, যে একটা মৃন্ময়ী, একটা মেয়ে, যে শিশু মতন তার ভাব, সে কিভাবে ম্যাচিওর হয়ে উঠলো ঘটনার পরম্পরার ভেতর দিয়ে, মানে সে কিভাবে অ্যাডাল্ট হয়ে উঠলো। হুম, হ্যাঁ, এই যে একটা শিশু কিভাবে অ্যাডাল্ট হয়ে উঠলো, এই গল্পটাই কিন্তু বলেছে সমাপ্তিতে। তা এখন এই ওই সময় বসে রবীন্দ্রনাথ এরকম লিখলো, আমরা কি লিখেছি বলেন? আমরা কি তাকেও ছাড়াতে পেরেছি? তো এটাই মানে চিন্তা করে যায়। জিনিসটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত ভেসে হয়ে আছে, আমরা একটা স্টোরি দিয়ে মুগ্ধ করতে চাইছি,
মুগ্ধ করে দেওয়া স্টোরি দিয়ে মুগ্ধ হইলে তো এই যে নিহারঞ্জন গুপ্ত পড়লেই হয়, তাইলে এই যে মেম সাহেব পড়লেই হয়, নিমে ভট্টাচার্যের, তাই না? তাহলে তো তারাশঙ্কর পড়া দরকার নেই, বিভূতিভূষণ মজুমদার পড়া দরকার নেই, অমিয় ভূষণ পড়ারও দরকার নেই। মানে আমাদের এখানকার লেখকদের টার্গেটই হচ্ছে হুমায়ুন আহমেদ হওয়া বা ইমদাদুল হক মিলন হওয়া। কিন্তু আবার হুমায়ুন আহমেদকে নিয়েও তো অনেক আহ, তারা বিদ্রুপ করে, আবার আসলেই তাকে বিদ্রুপ ছাড়িয়ে করবে, যেতেও পারে না। বিদ্রুপ করবে, কিন্তু হইতে চাইবে তাকে হুমায়ুন আহমেদই, ছাড়িয়ে আবার তাকে যেতে ছাড়াতে পারে। পারবেন না। ঠিক আছে, আসলে সবকিছুর মূল মনে হয় পড়াশোনা। মানে তা তো আমরা তো বটেই, তার তা তো আগে বটেই। যে এই যে তারাশঙ্কর মানিক কজন তা তো পড়ছি, এটাই আমি আসলে বলি, নির্ভর ধরেন করছে। আমাদের সময় কি, এখন কথা কথা বলছি, যেমন আমি জীবন দাসের 5টা বই পড়েছি, কবিতা বই, তার যে প্রকাশিত 5টা বই, এমনকি তার অগ্রন্থিত যেগুলি সেগুলো পড়েছি। কারণ তার জীবদ্দশায় 4টা বই বেরিয়েছে, তার মৃত্যুর পর পর একটা বই বেরিয়েছে। হুম। আচ্ছা, আর তার অনেক পরে তার অগ্রন্থিত যেগুলি বেরিয়েছে, তার অশোকানন্দ দাশের দাশের ইয়ে এবং ভূপেন্দ্র গুহর মাধ্যমে যেগুলি বেরিয়েছে, বিভিন্ন জায়গা থেকে তার পরিবার থেকে যেগুলো সংগ্রহ করে বেরিয়েছে, সেগুলো পরে বেরিয়েছে, মানে প্রতিক্ষণ থেকে যেগুলো বেরিয়েছে। তো এখন এই আমরা তো ওগুলি সব পড়েছি। রবীন্দ্রনাথ তো আমি অন্তত 5টা উপন্যাস পড়েছি। আমি বলতে চাইছি যে আমাদের সময় বই ধরে পড়ার রেওয়াজ ছিল। আমার মনে হয় কি, এখনকার ছেলে পেলেরা এই ইসমাত শিল্পীর 5টা কবিতা পড়ে বলে, ও ইসমাত শিল্পী তো আমি পড়েছি তো, হ্যাঁ কি যেন পড়েছি, মানে আমি ও তো বইয়ের নাম বলতে পারবে না। যেমন যোগাযোগ উপন্যাস আমি কাভার খোলা একটা হুম, উপন্যাস পেয়েছিলাম, তখন আমি এসএসসি পরীক্ষার পরে বাড়িতে বসে আছি। কত সালে, 85, 86। আমি যোগাযোগ উপন্যাস থেকে এখনো বের হতে পারিনি। হুম, রবীন্দ্রনাথের যোগাযোগ, মানে হুম, এই যে ভাবনার ভেতরে ঢুকে হুম, পড়া, হুম। তা আসলে না পড়লে আসলে ভাবনা আপনি না রিচ হবে না। আপনি যত পড়বেন তত আপনার মাথা খুলবে, তত আপনি বুঝতে পারবেন যে বাংলা, প্রথমত আপনাকে তো যে প্রকৃত লেখক, যে বলবে যে আমি বড় লেখক, তাহলে আপনি তাকে প্রশ্ন করবেন যে তুমি বাংলা ভাষা কতটুকু জানো। সে যদি বাংলা সাহিত্যকে ভালোভাবে না জানে, মানে এটা একদম আচ্ছা, শর্ত। ভাষা নিয়ে একটু জানার ইচ্ছা। মানে এই যে এখন যে ভাষাটাই লেখা হচ্ছে, হুম, প্রচুর তো লেখা হচ্ছে, যে সেটা আসলে যদি ঢাকাইলে বলি তা কিন্তু না, মানে নিজের মতো ভাষা, যে এটা এটা যাইতেছি ও বা এবার এবার আসেন আসতেছি, যে নিজের এটা মতো ভাষা বলতে কারণ নাই, এটা কারণ নাই, এটা উপন্যাসেরও নাই। এটা কি ধরেন, টেকসই ভাষা? মানে না, আপনার না, কি মত? না, 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 কারোর কারোর ভাষা তৈরি হয়নি তো। যে রাত রাত আমাদের, যখন রাত হয়েছিল, ও এরকম আচ্ছা, ওই আপনি বলতে চাচ্ছেন যে অপ্রমিত ভাষা যেগুলো ব্যবহার করা হয়। কথ্য আমি ভাষা যাইতেছিলাম, যদি বলি, যাইতেছিলাম, যাইতেছিলাম খাইতেছিলাম, বা আহ, খাইতেছিলাম, তখন উনি হ্যাঁ, ঢুকলো, হ্যাঁ, এরকম। আমরা এই যে, তো এই ধরনের অপ্রমিত ভাষা যারা ব্যবহার করে, ওরা হচ্ছে প্রমিত ভাষা লিখতে পারবে না। লেখেন, বলেন লিখতে পারবে না, পারবে না বলে অপ্রমিত ভাষা লিখে। তার মানে বাংলাদেশে এই যে আমরা কি ভাববো যে সাহিত্যের ভাষা ওই প্রমিত ভাষাটাই? না, না, আপনাকে তো এমন একটা ভাষায় লিখতে হবে যে ভাষায় সবাই বুঝবে। বা মাধুর্য থাকবে এক আপনি ধরনের। আপনি এই যে অপ্রমিত মানে কি, অপ্রমিত মানে হলো ক্রিয়াপদ। হ্যাঁ, হ্যাঁ, আমি যাচ্ছি বলছি, আপনি বলছেন যে যাইতেছি। যাইতেছি। আমি বলছি খাচ্ছি, আপনি বলছেন খাইতেছি। এখন আপনি খাইতেছি না খাইতাছি, কি বলবেন? যাইতেছি মানে তয়কার নাকি তয় জফলা আকার, নাকি তয়াকার? বলতেছি মানে আপনি আপনি এই যে ক্রিয়াপদটা যে ব্যবহার করছেন, বলছি বললে আপনার শেষ। হুম, কিন্তু আপনি তাইলে আপনি একটা রীতি মানবেন, হুম, মানে বানান রীতিটা আপনি মানবেন, হুম, যে আমরা বানান রীতি বলতে আমরা বাংলা একাডেমি বানান রীতি আমরা মেনে নিচ্ছি। হুম। তো কিন্তু যখন আপনি অপ্রমিত বাইরে যাবেন, প্রমিত বাইরে কেন আপনি যেতে যাচ্ছেন, মানে আপনি বলতে যাচ্ছেন যে এটা আমার পূর্ববঙ্গের ভাষা, আমি পশ্চিমবঙ্গের ভাষা, মানে প্রমিত ভাষাটা পশ্চিমবঙ্গের ভাষা, কলকাতার ভাষা। হুম। ঠিক আছে, এটা তো রাজনৈতিক, এর পিছনে তো রাজনৈতিক একটা কারণ আছে। হ্যাঁ, তো সাহিত্যিক কেউ রাজনীতি। কেউ এটাকে রাজনৈতিক কারণ মানে বলতে চাইছে যেটা রাজনীতি।
আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক হতে গেলেও তাকে এখানকার পূর্ববঙ্গের জন্য একটা আগে তাকে ঠিক করতে হবে যে সে যেই ভাষায় লিখবে এই ভাষাকে তাকে পূর্ববঙ্গীয় হিসাবে এস্টাবলিশ করতে হবে। যদি এস্টাবলিশ করতে না এবং পারে ভবিষ্যতে গ্রহণযোগ্যতা থাকবে থাকবে কিনা কিনা, হ্যাঁ সেটাও তো এটা গ্রহণযোগ্যতা থাকবে না তো। কারণ কি ও যে ভাষায় লিখতেছে ওই ভাষা আরেকজন তো অনুকরণ করছে না, আরেকজন যে লিখছে সে তার ক্রিয়াপদ তার মতো করে লিখছে, মানে ওর ক্রিয়াপদ কিন্তু বদলে যাচ্ছে। মানে আমাদের এখানে তো এই যে একটা সময় ছিল 10 মাইল পর পর ভাষা বদলে যেত। হুম। কেন বদলে যেত? কারণ কি যোগাযোগের অভাবে, যোগাযোগ ছিল না। এখন এই যে 100 মাইল জুড়ে একই রকম থাকবে, কারণ কি ভাষা এখন এই যে বিদ্যুতের মতন চলে যাচ্ছে, মানে আপনি যে ভাষায় বলবেন ও ভাষায় লিখছে। হ্যাঁ, অনেকে ফলে এতে আলাপ আনেন হ্যাঁ যে যেমন চট্টগ্রামের মানুষ যে ভাষায় কথা বলে হুম। সে সেই ভাষায় লিখলে ক্ষতি কি? সিলেটের মানুষ যে ভাষায় কথা বলে ক্ষতি এটুকুই যে চিরঙের ভাষায় ঢাকার লোকজন আর পড়বে না, ও শুধু চিরঙের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে তো এই যে তাহলে তো বিনিময় হবে না, ফলে হ্যাঁ বিস্তার হবে না। ফলে কারণ চিরঙের ভাষা যে ভাষাগুলো একটু কমপ্লিকেটেড ভাষা, জটিল, সেই ভাষাগুলো আর স্প্রেড করবে না। চিরঙের ভাষা আপনি পড়তেই পারবেন না, কারণ তুমি বুঝবেন না, কঠিন। সিলেটি ভাষা আপনার কঠিন, নোয়াখালীর ভাষাটা কিছুটা কঠিন, কথা বলার ভাষা হতে পারে, হ্যাঁ লেখার ভাষা। হ্যাঁ তো কিন্তু এখন হয় কি, এর মানে এই না যে আঞ্চলিক ভাষা ব্যবহার করা যাবে না। উপন্যাস আঞ্চলিক ভাষার ব্যবহার সবসময় ছিল, হ্যাঁ। কবিতার মধ্যেও ছিল। কবিতার মধ্যে কি এই যে আপনার কি বলে 50-60-এর দশকেই তো কি বলে সৈয়দ শামসুল হক লিখলেন, পরাণের গহীন ভিতর লিখলেন, মানুষের মানচিত্র লিখলেন 70-এর দশকে আমাদের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ, ভাষান যে দিতে চাও, যা কোন দেশে যাবা মাঝি, যাবা সে কোন বন্দরে, আমারে একলা দিয়ে লিখেছে তো, মানে আঞ্চলিক ভাষায় লিখেছে তো কবিতা। কিন্তু আমি বলছি যে রুদ্র এবং হক ভাই যে লিখেছেন তারা আঞ্চলিক ভাষায় লিখেছেন, সেটা এক জিনিস। আর ওরা যেটা বলতে চাচ্ছে মানে অপ্রমিত ভাষায় লেখা, যা ইচ্ছা তাই ওটা যাচ্ছে, ওটা একটা বিশৃঙ্খলা, এবং এই কারণে ওই ভাষাটা টিকবে না। ওই ভাষাটা আপনি অলরেডি এটা কমে গেছে, আরো 10 বছর পরে দেখবেন যে এটা বিলুপ্ত হয়ে গেছে, ওই 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 4-5 জনের মধ্যে এটা সীমিত রয়ে গেছে। যেমন নাটকে আমাদের ফারুকি ব্যবহার করেছে, বা আমাদের কবিতায় বাক্তরা হিসেবে ব্যবহার করেছে, তাই তো, এবং এরকম কয়েকজন ব্যবহার করেছে। তো এদের সংখ্যা কমে যাচ্ছে না আস্তে আস্তে। মানে আপনি 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 5টা নাম বলতে পারবেন না তো এখন? না, বলতে পারবেন। মানে এটা একটা শোরগোল উঠেছিল, হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা বিলীন হয়ে গেছে, এটা অলরেডি বিলীন হয়ে গেছে। ওই শেষ পর্যন্ত যারা লিখছে তারা প্রমিত ভাষায় লিখছে, আমিও তাই লিখছি, জাকির তালুকদারও তাই লিখছেন, আমার মোস্তফা কামালও তাই লিখছেন, ঠিক আছে, মুজাফফরও তাই লিখছে। আচ্ছা ফরিদ ভাই, একটা আপনি তো গল্প লিখেছেন, উপন্যাস, ছোট গল্প আমি তেমন একটা লিখিনি, অল্প কিছু লিখেছি, কিন্তু সেগুলি বিচ্ছিন্ন ভাবে লিখেছি। আমার কোনো ছোট গল্পের বই নাই। আর উপন্যাস তো আমি একটাই লিখেছি, আর আমার একটা আত্মজীবনীমূলক বই আছে, মানে প্রবন্ধের বই 2টা। আমার গদ্য বলতে আমি জানি না, আমি যেমন উপন্যাস যখন লিখেছি তার 2 বছর আগে তো আমি জানি না, মানে 4-5 বছর আগে তো আমি জানতাম না যে আমি উপন্যাস লিখবো। ভাবা যেতে পারে, নির্ভর করছে, মানে যদি ভাবনায় যদি গ্রহণ করে হয়, হ্যাঁ, হঠাৎ করে যদি মাথার মধ্যে ঢুকে পড়ে। আমার হচ্ছে মাথার মধ্যে ঢুকে পড়া, যে আমার যখন একসময় মাথায় ঢুকলো 2010 সালের দিকে যে আমি আমার আত্মজীবনীটা লিখবো, লিখে ফেলেছি, ঠিক আছে। আবার আত্মজীবনী লেখার পরে আমি ভেবেছি যে আপনি একটা উপন্যাস লিখব। দুটো কারণে, একটা কারণ হচ্ছে আমি উপন্যাসটা লিখবো পুরনো ঢাকায় গল্প, এই জন্য পুরান ঢাকার গল্প, যে আমি যেহেতু পুরান ঢাকায় জন্মেছি, আমি না লিখলে পুরান ঢাকা নিয়ে আর লেখা হবে না। না না না, হবে না। কারণ কি হবে না, এরপরে যারা আসবে তারা পুরান ঢাকাকে আর পাবে না, কারণ পুরান ঢাকা হ্যাজ বিন চেঞ্জড, তাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। পুরান ঢাকায় এখন আগে যেরকম প্রচুর স্ল্যাং ব্যবহার করতো, আগে যেই ভাষাগুলো যেটা ছিল, যেটাকে বলে সুব্বাসী ভাষা বা কুট্টি ভাষা, সেই কুট্টি ভাষাটা প্রায় বিলীন হয়ে যাচ্ছে, অল্প কিছু লোক বলে। মানে আপনাকে খুঁজে বের করতে হবে পুরান ঢাকাটা, এক্সাক্ট পুরান ঢাকাটা এখন নাই, কিছুটা পলিশ হয়ে গেছে, ঠিক আছে। মানে অনেকে যেমন গ্রাম থেকে এসে একটু প্রমিত ভাষায় কথা বলার চেষ্টা করে না, কি হয়,
ও গ্রামের ভাষাটা অর্ধেক বলে আর প্রমিত অর্ধেক বলে। তো অনেকটা ওই রকম হয়ে গেছে। পুরান ঢাকার ভাষাটা এখন অর্ধেক হয়ে গেছে, 50% আছে, আর 50% নাই হয়ে গেছে, রিপ্লেসড হয়ে গেছে মানে প্রমিত ভাষা দিয়ে বা অন্যান্য ভাষা দিয়ে। ফলে পুরান ঢাকার বাসীদের যে কুট্টি ভাষাটা ছিল বা সোববাসী ভাষা যেটা ওদের ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। সেটা কেন হয়ে গেছে? কারণ ওরা শিক্ষা দীক্ষা এবং মানুষের সঙ্গে ইন্টারাকশন, আগে তো পুরান ঢাকাটা, বাইরের অনেকেই হ্যাঁ, কারণ কারণ পুরান ঢাকাটা কিন্তু এক অর্থে একটা সময় বিচ্ছিন্নই ছিল। মানে ওরা এই নগরেই আছে, কিন্তু ওরা তো অন্যদের, আপনার সঙ্গে তো পুরান ঢাকার লোকদের ইন্টারাকশন নাই। হ্যাঁ, মানে আমি বলছি ওদের মতো ওরা ওদের মতন থাকে, ওদের ভেতরেই ওদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব, ওরা ওরা ওদের মতো থাকে। ফলে ওরা এই শহরেই আছে, কিন্তু এই শহরে এক অর্থে নাই। আপনার বইমেলায় পুরান ঢাকার লোকজন আছে নাকি? আপনি কখনো দেখেছেন? তার মানে হচ্ছে ওরা এই কালচারের সাথে কখনো যুক্ত হয়নি, ওরা নিজেদের কালচারের মধ্যে ছিল। কিন্তু এই গত 10, 15, 20 বছরে প্রযুক্তির কারণে ওরা মিক্স আপ হয়ে গেছে। ওদের বাচ্চা কাচ্চারা স্কুল কলেজে গেছে। আগে যেটা ছিল যে ওরা একই জায়গায় ছিল, কিছুটা কিছুটা পিছিয়ে ছিল শিক্ষা দীক্ষায়, কারণ ওরা কিছুটা ব্যবসা বাণিজ্য ভিত্তিক একটা ওদের কালচার ছিল। এটা এখন চেঞ্জ হয়ে গেছে, পড়াশোনা করছে, ওরাও চাকরি বাকরির মধ্যে যাচ্ছে এবং শিক্ষা দীক্ষার দিকে গেছে। ফলে তাদের ভাষায়ও একটা বদলটা আসছে, মানে প্রচুর মানুষের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, ফলে ওদের ভাষাও বদলে গেছে। তো কিন্তু যে কারণে আমরা যে পুরান ঢাকাকে পেয়েছি, এই পুরান ঢাকা ওখানে আর নাই। মানে আমার আত্মীয় স্বজনরাই, আমার মায়ের দিকটা তো পুরান ঢাকার, তো আমার মায়ের দিকে যারা আছে তারা এখন পুরান ঢাকার ভাষায় কথা বলে না, ঠিক আছে। আমার একদম খালা টালারা যারা আছে তারা বলে, কিন্তু এবং তাদের ভাষাও কিছুটা বদলে গেছে, আগের মতো নেই। তো আমার মনে হয়েছিল যে আমি পুরান ঢাকার ভাষায় আমার একটা উপন্যাস লেখা দরকার, কারণ তা না হইলে এই পুরান ঢাকাটা আসলে কি, ওদের কালচারটা কি ছিল, এটা হারিয়ে যাবে। এটা ছিল একটা প্রেরণা। কিন্তু আমি আসলে ভাবতেছিলাম যে এটা আমি কিভাবে লিখবো, কি লিখবো আমার ঠিক হয়ে গেল, কিন্তু আমি এর মধ্যে আসলে কি এক্সপেরিমেন্ট করবো, ঠিক আছে। আমি চিন্তা করেছি যে আমি যাতে এমন কিছু করি যে যাতে করে এটা নিয়ে কথা হয়, বা এটা এটা যাতে একটা এক্সপেরিমেন্ট হিসেবে থাকে যে ফরিদ কবির এই জিনিসগুলি যুক্ত করেছিল বাংলা সাহিত্যে, ঠিক আছে। তা আমার, হ্যাঁ, মানে এটা এটা আপনার এটা সবসময় তাই যে সাহিত্য কিন্তু আলোচনা হবে তখনই যখন আপনি নতুন কিছু করবেন। আপনি যখন না করবেন, এটা মানে পাঠকরা নিশ্চয়ই এটা, বা যারা লেখালেখির সঙ্গে যুক্ত তারা, আমার এই কথায় কেউ যদি একজনও যদি উদ্বুদ্ধ হয়, তাহলে আমি মনে করি সেটাই হচ্ছে কাজের কাজ হবে। যে সাহিত্যের কাজটাই ওইটা, সঙ্গীত আর্টের কাজটাই হচ্ছে যে একজন নতুন এসে সে আগেরটা বদলে দেয়, একটা নতুন ধারার প্রবর্তন করে, একটা নতুন সিনেমা দেয়, একটা নতুন সিনেমা দেয়, একটা নতুন ছবি আঁকে সে। আমরা যে বলি মনিরুল ইসলাম, ওই ওখানে মনিরুল ইসলাম ছবি আছে, বা এটা শাহাবুদ্দিনের। তো এখন কি ওর 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 ক্যারেক্টারটা কি শাহাবুদ্দিন দেখলে বোঝা বোঝা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে স্পিড আছে, মাংসল, হ্যাঁ। তো এই ইত্যাদি, হ্যাঁ, সুলতান দেখলে বোঝা যাবে, হ্যাঁ, যে ওর কৃষকও স্বাস্থ্যবান। কেন স্বাস্থ্যবান? ও ওইভাবে কল্পনা করেছে যে ওরা ওই রকম পরিশ্রমী বলে ওরা ওই রকম শক্তিশালী ছিল, হ্যাঁ। তো এই যে ওইটা দিয়ে সে একটা ক্যারেক্টারাইজেশন করেছে। ফলে বড় বড় আর্টিস্টদের কিন্তু নতুন কিছু দেওয়ার প্রবণতা থাকে। আমরা সুলতানের নাম কেন বলি? কারণ তার ছবি গতানুগতিক না, তাই তো। একজন বড় আর্টিস্টের কাজ হচ্ছে আপনার সব ভেঙে দেওয়া, পুরনো যা ছিল সেটা ভেঙে দিয়ে একটা নতুন কিছু করা, নতুন একটা ভাষা দিয়ে দেওয়া, নতুন একটা চরিত্র দিয়ে দেওয়া। হ্যাঁ, এটা যে দিতে পারে না তাকে আপনি বিবেচনা করতে হবে ছোট আর্টিস্ট হিসেবে। মানে আমি মনে করি ছোট বড় তফাৎটা এইটাই, নতুন কিছু, হুম হুম, নিজস্ব যে স্টাইল, হ্যাঁ, ওর মধ্যে থাকবে, হ্যাঁ, এবং ওইটা ওইটা ওই রকম না, ওইটা ওইটা শক্তিশালীর মতো থাকবে। চট্টোপাধ্যায়ের কবিতা পড়লে তো আমরা বুঝি, হ্যাঁ কবিতায় হ্যাঁ, মানে তার তার সময় আপনি আপনি তার তার কবিতা পড়েছেন, হ্যাঁ, তো অনেক কথা হলো, আরো কথা হবে আসলে ভবিষ্যতে, আড্ডা তো শেষ না, আড্ডা আমাদের দরকারও কি। সাহিত্যের আড্ডায় ওই যে বললেন যে খুব অল্প সংখ্যক হয়ে গেছে বলে আমাদের যে বিনিময় বা প্রসার হচ্ছে না, তাহলে এটার একটাই পথ যে আপনার প্রচুর পড়তে হবে। যারা নতুন যারা লিখছেন তাদের উচিত হচ্ছে প্রচুর পড়া এবং ইতিহাস জানা, সাহিত্যের ইতিহাসটা বোঝার চেষ্টা করা, এবং তাকে জানতেই হবে যে সে কোথায় দাঁড়িয়ে আছে,
এবং ওইখান থেকে সে পাটা কোথায় দিবে এটা যদি সে না জানে, জায়গাটা চিনতে হ্যাঁ, ও যদি এটা যদি কেউ না বুঝতে পারে, তাহলে বুঝতে হবে যে ও ঘুরপাক খাচ্ছে, গোলক ধাঁধার মধ্যে আছে সে। হ্যাঁ, মানে এইটা একদম প্রধান জায়গা, যে আপনাকে বুঝতেই হবে যে আপনি কোথায় আছেন এবং আপনি কোথায় যেতে চান। সিম্পল। মানে কোথায় আছি এবং গন্তব্য স্থির করা। হ্যাঁ, সিম্পল। সবকিছুতেই। আচ্ছা, আমরা আপনার কাছে হয়তো কবিতা শুনবো 2 লাইন, কবিতা শুনতে শুনতে বিদায় নেবো, অথবা পুরান ঢাকার ভাষায় বা পুরান ঢাকার স্টাইলে কিছু বলবেন আপনার মতো করে। এটা না না, এটা এমনি আমরা বিদায় এমনি স্বাভাবিকভাবেই দিই, কবিতাও না পড়ি।